লাশটা মাথাটা ইধারে রয়েছে আর পাটা ইধারে, আর ওই বাঘে এই মাথাটা বসে বসে চিবোচ্ছে। এটা আমার পুরো চোখ, কি সুন্দর এই হাতা গেড়ে সুপারির মতন চিবোচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছি যে বাঘ এটা নেই, এটা পুরো খেয়ে ফেলেছে, এটা খেয়ে ফেলেছে। এই নরম নরম মাংসগুলো সব খেয়ে ফেলেছে, এইটা খেয়ে ফেলেছে, এই হাতের এই নরম মাংসগুলো সব খেয়ে ফেলেছে, এই পার এগুলো সব খেয়ে ফেলেছে, নরম জিনিসগুলো কিছুই রাখিনি। ধরে এমন ভাবে একটা খেঁচা মেরেছে আমার মাথার উপর দিয়ে, আবার ওই লোকটাকে তুলেও একদম উপরে তুলেছে, তুলে এইখানে ধরেছে। এইখানে যে সময় ধরেছে তাও আমি দেখতে পাচ্ছি যে ওর গলায় ধরেছে। আমি বলছি বাবা ওর গলায় ধরেছে। বহু জায়গায় ঘুরেন এবং বেশিরভাগ মানুষ আসেন সুন্দরবন জঙ্গলটা দেখতে এবং বাঘে দেখা পেতে, কিন্তু সুন্দরবনের মানুষরা কিভাবে সেই জঙ্গলে গিয়ে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে এবং কিভাবে জীবন সংগ্রাম করছে, সেখানে গিয়ে কিরকম পরিস্থিতির মধ্যে ওনারা পড়ছে, আজ আমরা শুনবো এবং আপনাদেরকেও সেই সব ঘটনা শোনাবো। আর আসুন এনার মুখ থেকে শুনবো, যিনি দীর্ঘ বহু বছর অনেক ছোটবেলা থেকে বাবার সাথে জঙ্গল জীবন করছেন এবং জঙ্গল করতে গিয়ে বহুবার বিপদে পড়েছেন, কিন্তু এমন এক বিপদে পড়েছেন আমরা ওনার মুখ থেকেই শুনলাম, যেখানে বাঘের সঙ্গে বলতে গেলে অ্যাকচুয়ালি যুদ্ধ লড়াই করে মানে ওনার সঙ্গী সাথীকে ফিরিয়ে নিয়েছিলেন। তো আসুন আমরা ওনার মুখ থেকে জানি এবং ওনার পরিচয়টা আগে নেব। আপনার নাম? আমার নাম রবি সরকার। আচ্ছা, এই কত বছর ধরে জঙ্গল করছেন? আমি আজকে 25 বছর জঙ্গল করছি। এখনো করছেন? এখনো করছি। তা এই জঙ্গল করতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে যায়, ছোটবেলা থেকে তো জঙ্গল করছেন, বহু বাধা বিপদ এসছে, তো এই জঙ্গল করতে গিয়ে আপনার সঙ্গী সাথী একজনকে মানে হ্যাঁ, সেটা কিভাবে একটু যদি ডিটেলসে বলেন শুরু থেকে। কাকসা টুতে মানে একটা খাল আছে, তার বলি আমরা কাকসার মূলম কুলতলি। কুলতলি খালে আমরা মাছ ধরতে যাই। মাছ ধরতে যাওয়ার পরে আমরা একসঙ্গে যাই 5 জন। 5 জন মাছ ধরতে যাচ্ছি, আমার বাবা, আমার দাদু আর 2টো কাকা আর একটা দাদা, আমরা একসঙ্গে মাছ ধরতে যাই। মাছ ধরতে যাওয়ার ফলে আমরা মাছ ধরে একটা জাল টানা দিচ্ছিলাম, জাল টানা দিয়ে এক কানায় এসে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে হঠাৎ মানে আমার 3 জন লোক উপর সাইডে চলে যায়, আমরা 2 জন এক জায়গায় দাঁড়িয়ে থাকি। হঠাৎ দেখি একটা শব্দ হওয়ার পরে আমার মাথার উপর থেকে, আমি বাঘ বলতে সে সময় ভালোভাবে বুঝতাম না, পরে মানে বুঝলাম যে এটা বাঘ, লাফ দিয়ে এসে আমার দাদুর সামনে পড়ে আমার মাথার উপর দিয়ে। আমি আর আমার দাদু যদি দাঁড়িয়ে থাকি, বড্ড যদি মানে ফাঁকা হবে 1.5 হাত, আমার দাদুকে এসে বাহাতটা ধরে। বাহাতটা ধরার পরে আমার দাদু আর কিছু না বলে বাহাতটা ধরলো, ধরে উপরে টেনে তুলে নিয়ে গেছে। নিয়ে যে আনছি বাবা, আমি সময় জোরে চিৎকার করে বলছি বাবা বাঘে ধরেছে, বাঘে ধরেছে। হঠাৎ ঘুরে দেখি আমার বাবাও ছুটে আসছে। ছুটে আসার পরে আমার বাবা বলছি যে বাঘ বাঘ, আমার দাদুকে উপরে তুলে নিয়ে যাওয়ার পরে ঘাটটা ধরে আমার সামনে দিয়ে দাদুকে টেনে নিয়ে যাচ্ছে, অনেক দূর টেনে নিয়ে যাচ্ছে। আমি আমার বাবা আর 4 জন ছিলাম, আমরা ছুটে ছুটে ওদের পিছনে যাচ্ছি, কিন্তু একজন ওর ভিতরে বলছে ছুটিস নে, ওকে যদি ছেড়ে দেয় তোদের এসে ধরবে। আমার বাবা আর আমি ছিলাম সামনে, থাকার পরে বাবার থেকেও আমি অনেকটা সামনে ছিলাম, অন্তত 100 হাত দূরে ছিলাম, মানে বাবার আগে ছুটে গিয়েছিলাম। যে আমার দাদুকে আমিও ঠেকাতে পারিনি, এমন সময় বাঘ দেখি রেখে দিয়েছে, ওখানে রেখে দিয়ে আমার দিক তাকিয়ে আছে। তাকানোর পরে আমার বাবা বলছে যে ছেলের কিভাবে নিয়ে আসবো। ওরা সে সময় 4 জন একসঙ্গে যায়, যে আমাকে ফিরিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি বলছি বাবা একটা জল জ্যান্ত লোককে জঙ্গলে থেকে চলে যাবে, ও এখনো বেঁচে আছে। বলে না, ও বেঁচে নেই, ওর ঘাট ধরেছে মানে ও মরেই গেছে। বাবা আমার ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা নৌকায় আসি। নৌকায় এসে পরে আমরা 4 জন সিদ্ধান্ত করি যে আমরা 4 জনই আবার ওখানে যাব। আমরা আবার ফেরত গিয়েছি। ফেরত যে সময় গিয়েছি সে সময় দেখি লাশটা আর ওখানে নেই। লাশটা ওখান থেকে টেনে বেশ কিছু দূরে নিয়ে গেছে, আমাদের ওখানে আর যাওয়া সম্ভব হয়নি। আমরা ওখান থেকে ঘুরে এসে আমাদের গ্রামে আসি। গ্রামে এসে যথেষ্ট লোককে সংবাদ দিই, সবাই মিলে একসঙ্গে যাই। যে আমার দাদুকে যে সময় আমরা ওখান থেকে নিয়ে আসতে যাই, যে দেখি দাদুর এটা নেই, এটা পুরো খেয়ে ফেলেছে। এটা খেয়ে ফেলেছে, এই নরম নরম মাংসগুলো সব খেয়ে ফেলেছে, এটা খেয়ে ফেলেছে, এই হাতের এই নরম মাংসগুলো সব খেয়ে ফেলেছে, এই পার এগুলো সব খেয়ে ফেলেছে, নরম জিনিসগুলো কিছুই রাখিনি, সব খেয়ে ফেলেছে নরম নরম। এখান থেকে এটা মানে পুরুষঙ্গ টঙ্গ গুলো কিছু রাখিনি, খেয়ে ফেলেছে বাঘটায়। বাঘটা খাওয়ার পরে আমি বলছি বাবা এবার কি হবে, ওই জিনিসটা নেওয়ার লোক হচ্ছে না, নিয়ে যে ফেরত নিয়ে আসবে নেওয়ার কোনো লোক হচ্ছে না। আমি বললাম বাবা একটা কাজ করি, আমাদের কাছে তো গামছা আছে, আমরা গামছা দিয়ে ওকে ভালোভাবে বেঁধে একটা গাছ কাটি, কেটে সেই গাছটা দিয়ে বেঁধে আমরা ওকে বেরে করে নিয়ে আসি। বেরি করে নিয়ে যথারীতি আমরা নৌকায় এসছি। আসার পরে ফরেস্টার গিয়েছে, ফরেস্টার যেয়ে আমাদের কাছে অনেক কিছু কৈফিয়ত জিজ্ঞাসা করলো। দেখো আমরা পাশি লোক,
আমরা পাশ করে মাছ ধরতে এসেছি, আসার পরে আজকে আমাদের লোকটার এই অসুবিধা হওয়ার পরে আমরা আবার তাকে এইভাবে ফেরত নিতে এসেছি। বলছে তোমরা কতক্ষণ ছিলে জঙ্গলে? আমি বলছি এই টাইম মারফত এতক্ষণ ছিলাম আমরা জঙ্গলে। থাকার পরে লোকটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এত দূর ছুটে যাই, ওরাও আমাদের সঙ্গে গিয়েছিল, ফরেস্টাররা যেয়ে দেখে হ্যাঁ আমরা এতটা লোক এত দূর পর্যন্ত পৌঁছে। ওরা পরে বলছে এই একটা খোঁজ কার? আমি বলছি আমি লোকটার আমার বাবাদের থেকেও 100 হাত দূরে চলে গিয়েছিলাম আমি আচ্ছা লোকটা ছাড়ানোর জন্য। কিন্তু আমি তো সে সময় নূতন, আমি হয়তো বছর খানিক জঙ্গল করছি, আমি ছুটে যেয়েও আমি আমার পাড়ার ক্ষমতা ছিল না, ফেরত নিয়ে এসছি। আচ্ছা নিয়ে আসার পরে আমি বলছি আমার দেখুন আমার গা হাতটা কাঁপছে। আমি ওখান থেকে ফিরে এসে যে সময় আমরা লোকজন নিয়ে ওখানে যাই, সে সময় আমার দাদুর ওইখানে পৌঁছানোর পরেও ফরেস্টার ছিল আমাদের সঙ্গে চারজন ফরেস্টার থাকার পরে আমাদের কাছে বেশি কৈফিয়ত নিয়েছিল কোনটা, যে একটা খোঁজ একা 100 দূরে কি করে যেতে পারে। আমি যে কিছু করার নেই, এরা আমার বাবা থাকলেও আমার বাবা আমার পিছন ছেড়ে অনেক পিছনে পড়ে গিয়েছিল, আমি ফাঁকা জায়গাটা পেয়ে অনেকটা ছুটে গিয়েছিলাম। যাবার পরে আমার ওই হরেন দাদুকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারিনি, ওরা আমার ফিরিয়ে নিয়ে আসে, লোকজন নিয়ে যেয়ে ওনাকে নিয়ে আসি। আনার পরে এসব কিছু ছিল না। আরো একটা প্রমাণ বলে দিচ্ছি, ওনাকে যে সময় নিয়ে আসে লোক বলে এইসব হাড়গুলো নাকি বিশাল মোটা। আচ্ছা আমি সেই মুহূর্তে ও লোকের এই হাড়গুলো মেপেছিলাম, এই হাড়টা 3টে ফাইল আছে, এই হাড়টাও 3টে ফাইল আছে। আচ্ছা এইসব হাড়গুলো না এইখান থেকে এটা 4টে করে ফাইল আছে। আমি ফাঁকে ফাঁকে হাত দিয়েও দেখেছি যে কিভাবে করা। আমি কিন্তু ভয় করিনি, আমি ভয় না করেও আজকে দাদুর সঙ্গে লড়েছি, দাদুর সঙ্গে ছুটেছি, দাদুকে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি, দাদু মরে গেছে। মরে যাওয়ার পরেও দাদুর আমি হাড়গুলো আমি দেখেছি কিভাবে এই মানুষের এই হাড়গুলো। আচ্ছা একটা কথা জানতে চাইবো, যখন বললেন যে আপনারা মানে প্রথমবারে তো সাহস পাননি আনার, তারপরে লোকজন নিয়ে গেছিলেন? না, 4জন প্রথম যেয়ে দেখে নিয়েছি, দেখে আবার ফিরে এসে লোকজন নিয়ে গেছে। আচ্ছা বাড়ির থেকে আবার লোকজন নিয়ে গেছেন, তবু মিনিমাম কতজন গেছিলেন? এরকম 35-40 জন। তো সাথে কি কিছু নিয়ে গেছিলেন যদি কোনো আক্রমণ করে? বা ফরেস্টার ছিল বলে কিছু নিয়ে, ফরেস্টের লোকও ছিল? ওরা 4জন ছিল। টাইম লেগেছিল ওই জায়গাটায় যেতে বাড়ির থেকে এসে, বা কোন টাইমটার মধ্যে গেলে? 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে গেছে। মানে বাড়ির থেকে 3.5 ঘন্টা যেতে লাগছে ওখান থেকে খুঁজে বের করতে, মানে আমাদের বাড়ি থেকে এসে বলতে ঘন্টাখানির মধ্যে লোক এসে গেছে, ওখান থেকে 2.5 ঘন্টা মতো সময় লেগেছে আমাদের লাশটা খুঁজে বের করতে। মানে যেখানে গেছেন কত ঘন্টা টাইম লেগেছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। এবার ওখানে গিয়ে তো আবার লাশটা খুঁজতে হয়েছে। খুঁজে সে সময় হয়তো আরো 1.5 ঘন্টা ধরে রাখুন। তা নদীর সাইড থেকে কতটা ভিতরে নিয়ে গেছিল লাশটাকে? 1.5 ঘন্টা ভিতরে। আচ্ছা ওখানে জঙ্গলের ভিতরটা এমন একটা জায়গা আছে সেখানে জল ওঠে না, বেড়েলা বলি আমরা, সেই বেড়েলার অপর সাইডে নিয়ে চলে গিয়েছিল। ওখানে কি জল কখনো ওঠে না? কেন? একটু উঁচু জায়গা? বিশাল উঁচু। আমাদের এই যে মাটিতে বাস করি এর থেকেও অন্তত 50 ফুট উঁচু আছে। ওখানে তো গাছপালাই আছে, সব আছে, কিন্তু জল ওঠে না। জিউলি গাছ আছে, তারপর বহু কিছু এমন কিছু গাছ আমাদের দেশে আছে, ওখানে আছে, বকুল গাছ পর্যন্ত আছে। একটা দুব্ব গাছ আছে, সে বেড়েলা, ওটা আমরা বলি বেড়েলা। আচ্ছা আচ্ছা, যখন আপনারা গিয়ে পৌঁছালেন তখন কি দাদুর পাশে কি সেই বাঘ ছিল না? ছিল, বাঘ ছিল। তা ওখান থেকে লাশটাকে কিভাবে নিয়ে? বাঘ যে সময় ওখানে ছিল সে সময় ফরেস্টাররা বললো তোমরা কিছু করো না, আমরা কিছু করি। সে সময় ফরেস্টাররা ওই গ্যাস, ওদের যে উড়ো ফায়ার মেশিন, ওই 3-4টে ফায়ার করার পরে ওই এমন কিছু ধরে যায়নি, 20-30 হাত দূরে গিয়েছিল। আমি বাঘটাকে পুরো দেখতে পেয়েছিলাম, এবং ধরার থেকে শেষ পর্যন্ত বাঘটাকে আমি পুরো চোখে রেখেছিলাম যে এই এবং যে সময় ওর খাচ্ছে বসে বসে, সে আমার যে বাবা দেখো এখনো বসে বসে খাচ্ছে, ফরেস্টার আমার পাশে। বলছে কি করবি বল? সে সময় ফরেস্টাররা 4 রাউন্ড গুলি করে, উড়ো ফায়ার 4 রাউন্ড গুলি করে, আর একটা গুলি নিচু করে, ধোঁয়া হয়ে যায়। বাঘটার সময় বেশি দূর যায়নি, 20-30 হাত দূরে গিয়েছিল। আমরা যে সময় নিয়ে চলে আসছি সে সময়ও দেখতে পাচ্ছি আমাদের পিছন পিছন আসছে। তখন কি করলেন যখন পিছন আসছে? সে সময় আমি বললাম দেখো আপনারা তো মেশিন পত্র নিয়ে এসেছেন, আপনারা একটু পিছনে থাকুন। ফরেস্টারদের বললাম আমরা পিছনে থাকুন, থেকে মেশিন গুলো রেডি করে রাখুন, ও কিন্তু আক্রমণ করতে বাধ্য। বলছে না না আক্রমণ করবে না বলতে বলতে একটা হেতালি গাছের ঝাড় ছিল, ওই সাইড দিয়ে এসে হেতালি গাছের ঝাড়ের উপরে এসে গর্জন করছে। সে সময় ও বাধ্য হয়ে ওরা আবার 2 রাউন্ড গুলি করে। 2 রাউন্ড গুলি করার পরে বাঘটা দেখি নিস্তেজ হয়ে ওখানে বসে যায়। আমি বলছি যে এরাই এইবার গ্যাস গুলি করেছে। আমি ওই সময় ভেবে নিয়েছি এবার এরা গ্যাস গুলি করেছে। সেই সময় আমরা লাশটা নিয়ে আসতে বাধ্য হই।
এর আগে আমাদের কোনো ওই যে ও যে সময় আর কেটে এসে আমাদের সামনে বসছিল, আমাদের কোনো ক্ষমতা ছিল না লাশটা আমরা নিয়ে আসি। এমন একটা সমস্যায় পড়েছিলাম। ওই বাঘটা নিয়ে যে সময় আমরা নৌকায় আসি, লাশটা নিয়ে নৌকায় আসি, নৌকায় এসে ওকে যেভাবে বাঁধা, রক্ত তো পড়ছে, আর আমার এই নৌকা আমার নিজেরই নৌকা ছিল, ভালোভাবে বেঁধে দিয়ে কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে আসার মুখে এমন সময় আমাদের সঙ্গে বিএসএফ এর দেখা হয়। ফরেস্টাররা, বাংলার ফরেস্টাররা বিএসএফ কে ফোন করে, বিএসএফ কে ফোন করার পরে বিএসএফ আসে। যখন দেখছিলেন যে ওনাকে নিয়ে চলে আসলেন, তো ওনার তো দেহ থেকে তো মানে মাংস তো মানে হাফ তো বাঘেই তো খেয়ে নিল। তো তবুও কি রক্ত বেরোচ্ছিল? হ্যাঁ, প্রচন্ড রক্ত ছিল ওনার গায়ে, প্রচন্ড। আমাদের নৌকা যে সময় রেখেছি, নৌকার জল পুরো লাল হয়ে গেছে, পুরো লাল। তারপরে বাড়ি নিয়ে এসে কি করলেন? বাড়ি আনার পরে ওনাকে বাড়ি আনলাম, এনে সবাইকে, ওনার স্ত্রী সবাই ছিল, সবাইকে দেখানোর পরে এই পরিস্থিতিতে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আজকের এনাকে কি করব। সে সময় ওরা সবাই আসলো, ওনাদের অনেক ভাই ভগ্নিপত সবাই ছিল, সবাই এসেছিল। এই তো আমার এই কাকার মেজো ভাই, এই মেজো ভাইয়ের সঙ্গেই চলতো, এনাদের সঙ্গেই চলতো, আমাদের সঙ্গে সেই বছর প্রথম গিয়েছিল, এনার মেজো ভাইটা সবাই ছিল। ওখান থেকে আনার পরে ওনাকে নিয়ে আমরা এইখানে এক জায়গায় পুঁততে যাই। আচ্ছা, এখানে পুঁততে দেয়নি, আমরা ওই লাশটা নিয়ে ওখান থেকে আমরা জঙ্গলে যাই। জঙ্গলে যেয়ে জঙ্গলের নিচেই ওখানে আমরা ওনাকে ইয়ে করি, ওখানেও পুঁততে দিচ্ছিল না, না দেওয়ার পরে আমরা আবার দেশে এনে সৎ কাজ করি ওনাকে। করার পরে ওনার একটা গোগা ছেলে আছে বাড়িতে এখনো। আচ্ছা, একটা কথা জানতে চাইবো, প্রথমে যখন আপনি বললেন না যে আপনি আপনারা মাছ ধরতে গেছিলেন, 5 জন ছিলেন, তো 5 জন যখন মাছ ধরছিলেন তখন তো আপনারা একজন একজন করে একটাই নৌকো ছিল, তো কিরকম পজিশনে সবাই বসেছিলেন? কিরকম নৌকায় আমরা কেউ ছিলাম না, আমরা যে জালটা টানি, জালটার নাম বেড জাল, এই জালের জাল, ঠিক আছে? আচ্ছা, এই জালের জাল, এই জালটা 120 হাত লম্বা, 120 হাতের মাথায় 3 জন, আর 120 হাতের মাথায় আমরা 2 জন। ঠিক আছে, আমাদের পাশে নৌকা, ওখান থেকে 2 জন হেঁটে চলে আসছে, মানে ওই জালটা ধরো ওখান থেকে ঘুরে 2 জন নিয়ে আসছে। হ্যাঁ, এনে আমাদের মানে কিরকম ফাঁকা হবে, ওই বস্তা এইরকম আসতে বাকি আছে, ওই সময় বাঘটা এসছে। আচ্ছা, এইরকমই জাল, এইরকম ফাঁকা আছে, ওই সময় বাঘটা আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে পড়েছে। তা আপনি আমার বললে খুব সত্যি দুঃখ হয়, আমি হঠাৎ দেখে বলছি যে ইয়ে কি, ও ঠিক এই হাতটা এখানে কামড়েই ধরেছে, মানে লাফ দিয়েই হাতটা ধরেছে, হাতটা ধরে এমন ভাবে একটা খেঁচা মেরেছে আমার মাথার উপর দিয়ে, আবার ওই লোকটাকে তুলেও একদম উপরে তুলেছে, তুলে এইখানে ধরেছে। এইখানে যে সময় ধরেছে তাও আমি দেখতে পাচ্ছি যে ওর গলায় ধরেছে, আমি বলছি বাবা ওর গলায় ধরেছে। সে সময় ওরা 2 জন ছুটে এসছে, একজন আমাদের পিছনে ছিল, সে ছুটতে পারছিল না, যে মধু সর্দার, ওই বাড়ি নেই, ওই ছুটে আসতে পারছিল না। আর আদার্স আমরা 4 জনের পিছনে বিরাট ছোটাছুটি ছিলাম, কিন্তু পারিনি, বাঁচাতে পারিনি ওই মুহূর্তটুকু। আচ্ছা, যখন আপনি দেখলেন একটা বাঘের তো বিভৎস মানে একটা রূপ দেখা যায়, যে বাঘটা ধরেছিল কতটা লম্বা বা কিরকম ওজন হতে পারে একটা অনুমান যদি আমি আপনার কাছে ধরি? ওই সময় তো আপনি মানে মুখটা আমি দেখেছি, মুখটা সেই মুহূর্তে মনে করে রাখুন 100 কিলো, 100 কিলো, 100 কিলো। আর ওর যে বিদর্শ দৃশ্য সামনে, সে দৃশ্য মানে কিভাবে দৃশ্যটা দেখা যায়, মানে আমার দিক যে সময় তাকিয়ে এইগুলো কাঁপাচ্ছে, সেভাবে আমি ভাবছি যে ও ওর বাদ দিয়ে আমার ধরবে, মানে পুরো মুখের পুরো দৃশ্য এবং ওর অল বডি আমি দেখেছি। আমি যদি মনে করতাম ওর গায়ে হাত দেবো, তাও হাত দিতে পারতাম, 1.5 হাত দূর, মানে আমি এইভাবে হাত দিতে পারতাম। আমার সেই জ্ঞানটা ছিল না সেই মুহূর্তে, স্বাভাবিক একটা ওই মুহূর্তে সেই জ্ঞানটা আমার ছিল না। 1.5 হাত মানে কি, এইটুকানি ভাগা, ওর ধরা মানে আমারও মেরে দেবে, হ্যাঁ কিনা বলুন? আমার ওই জ্ঞানটা ছিল না। ওর যে সময় হাতটা এসে যেভাবে ধরেছে, হাতটা ধরেছে তো তার মট করে শব্দ হয়েছিল, আর ওর হাতটা যে সময় ধরেছে, আর হাতে একটা লাঠি ছিল, লাঠি বাটি যে সময় ধরে কিরকম বলি, আর এইরকম তুলে এখানে ধরেছে, সে দৃশ্য মুহূর্তের মধ্যে আমি হাফ সেকেন্ড সময় দিলাম, মানে 30 সেকেন্ড। ওই 30 সেকেন্ডের মধ্যে কেউ কিছু করতে পারে না। যদি একটা মেশিন হন্ডাল গুলি করতে যাও 30 সেকেন্ডের মধ্যে সে গুলিও করতে পারবে না। একদম ঠিক কথা, হ্যাঁ কি না বলুন? যার হাতে মেশিন থাকে সে লোড করতে তার 30 সেকেন্ড যায়, তারপর তো গুলিটা করবে, তারপর তো টার্গেটটা করে গুলি করবে, সে সেকেন্ডটা দেয়নি। তার 30 সেকেন্ড সময় দিলাম আমি, পিছনে একটা লোড করতে হয়, গুলি করতে হয়, তারপর তো গুলিটা করবে, সেই সেকেন্ড সময়টা দেয়নি। এমন দিন গেছে। সে দৃশ্য ভগবানের কাছে কামনা করি কেউ যেন না দেখে। আমি জঙ্গলে মাছ ধরি,
আমার বাড়ি মা বনুর মন্দির ছাড়া কিছু নেই। আচ্ছা। এখানে যে আমার ভাইয়ের বাড়ি এখানে, এখানে আমার ভাই থাকে। আমার ছেলের কাছ থেকে যে এটা নিয়েছে ওইটাই ঠিক। মানে আমি এইখানে ওই হরিণ সর্দার মরে যাওয়ায় এই রবি আর ওই মধু সর্দার একাই বেঁচে আছে, আর কেউ নেই। মধু সর্দারও পুরো ঘটনাটা বলতে পারবে না, লোকটা নিজেই ছিল। আচ্ছা আচ্ছা। ও লোকটা এখান থেকে অন্তত মানে এই বস্তা বস্তা ওই রকম দূরে, ও আমাদের ধারে আসতে পারিনি, তার আগে চলে গিয়েছিল। সে বাঘ আমার জীবনে বাঘ, আমি মনে করি বাঘের গায়ে একটু হাত বুলিয়ে নিতে পারতাম সেই দিন। মানে আপনার মাথায় অতটা নেই যে আমাকে ওইটা লাশটা নিতে হবে, আপনার ওইটাই চিন্তা, কেননা ওটা তো আমার দাদু। বুঝতে পেরেছি। ওই চিন্তায় আমি ওখানে দাঁড়িয়ে আছি, বলছি না আমি আজকের একটা দিন জঙ্গল করি না, বহুত দিন। জঙ্গলে যদি একটা পাতা নড়ার আগে আমি বলে দিতে পারি ওখানে কি আছে কি না আছে। আমি এমন একটা ছেলে, খুব ছোট্টবেলার থেকে আমি সময় প্যান ভালোভাবে পড়তে জানতাম না, আমি জঙ্গল করা শুরু করেছি। মানে আপনি বলতে পারবেন যে এই জায়গাটা যে মানে যখন বাঘ আসে ওরও তো একটা শব্দ থাকে না, যে সেই মুহূর্তে সেই টাইম সেই দিনে আমি যে সময় জঙ্গল করেছি ছোটবেলায়, সে সময় বলতে পারতাম না, এখন পারি। আচ্ছা। সে সময় তোর বয়স অল্প, তখন আজকে আমার বয়স এই 43, এখান থেকে 25 বছর আগে হিসেব করে দেখুন, তারও আগের থেকে আমি জঙ্গল করছি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি মেয়ে বিয়ে দিচ্ছি, মেয়ের ছেলে হয়েছে, ছেলেও বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে। বাঘে যখন ধরে না, ওর যে রূপটা দেয়, ওর যে একটা লালা বেরোয় তো বিরাট লালা একটা, আপনাকে যদি ধরে না, আপনার গায়ে যে লালাটা ঢেলে দেবে, আপনার গায়ে ধুতে মানে যদি ধরি, স্লিপ খেয়ে ওই বাচ্চারা জলে ডুবে গেলে জানেন স্লিপ খেয়ে বেরিয়ে যায়, ওই রকম অবস্থায় ধরতে পারবে না। ধরা তো পুড়ে মরুক। আমার নিজের বাবার 4টে গামছা দিয়ে বাদ দিচ্ছি, তা সে গামছার গিরো ছাড়ি ছাড়ি বেরিয়ে যাচ্ছে, এতটা লালা। খাওয়ার পরেও অতটা লালা, এতটা লালা। আরে আমার সামনে যে সময় ওর হাত ধরেছে, ওর গাল দিয়েছে, লালা পড়েছে, মনে করবে যে ওই সর্দি কক ফেললে যেরকম ভাসে না, ওইরকম ভাসতেছে আমার সামনে। আমি একদম ওর বলছি না 1.5 হাত দূরে, বাঘ আর আমি 1.5 হাত দূরে। মনে করলে আমাকে খেয়ে নিতে পারতো, ওর বাদ দিয়ে যে কচি মাংসটা বেশি খাই, বুড়ো মাংস খাবো কেন, এইরকম অবস্থা। মানে ও তো যাকে টার্গেট করবে ও তাকেই ধরেছে। তো আমার দিকে তাকিয়েছে অনেকক্ষণ, আমার দিক দেখে আছে, কিন্তু ওরই তুলে নিয়ে গেছে। কিন্তু আমার কিছু করার নেই, আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি। বাঘ আমার জীবনে, আমি ওই আমার নিজে ওই দাদুটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘ কি ভাই ধরে, কি ভাই গলা ধরে, কি ভাই কি করে, আমার পুরো একদম আমার চোখে সবসময় ভাসে। আমি জঙ্গল করলে কি হবে, জঙ্গলে আমার এই কাকা আর আমি আগে নামি, আমার কাকার সঙ্গে আমি জঙ্গল করি, এটা আমার কাকা। আচ্ছা। আমার কাকার আমি আগে জঙ্গলে নামি, আমাদের কাকার আগে বলি কাকা তুমি নামো, মার নাম জানে, আর কাকার পিছনে পিছনে আমি নামি। তারপরে এই কাকার আমার যে আর ভাই টাই গুলো চলে তাদের নিয়েও নামি। আমি সেইখান থেকে এই পর্যন্ত জঙ্গল করছি, করার পরে 8 বছর এই রাঙা বলে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছিলেন তো? ও ছাড়াতে যাওয়ার পরে আমার একটা মনে আতঙ্ক হয়েছিল, আমি গেলাম ছাড়াতে যেয়ে দেখি ওর লাশটা মাথাটা ইধারে রয়েছে আর পাটা ইধারে, আর ওই বাঘে এই মাথাটা বসে বসে চিবোচ্ছে, এটা আমার পুরো চোখ। ওর লাশ কেউ দেখতে পাই না, আমি দেখতে পাইলাম যে ওইটা বাঘ আর লাশ বসে আছে। মানে শুধু মাথাটা নিয়ে গেছে, দেহটা আলাদা? হ্যাঁ, না দেহর এরকম এখানে কেটেছে ব্লেডের মতো, এরকম ব্লেডের মতন কেটে এইখানে বসে বসে বাঘে মাথাটা চিবোচ্ছে। আচ্ছা। আমি সে বলছি এই দেখ ওই বাঘে ওই মাথা খাচ্ছে, দেখি এদারে কোনো দাগ দোগ কিছু করিনি, খালি ওই গোলাটা কেটে মাথাটা সুপারির মতো চিবোচ্ছে। ওই ভয়তে পড়ে আমি 1 বছর বাইরে কাটিয়ে আইছি। মানে 1 বছর জঙ্গল করেনি ওই ভয়? আমি ওই খালি বাঘের ওই মাথা চিবোনো দৃশ্য দেখি, কেউ দেখতে পাইনি ওর লাশ, আমি দেখতে পাইলাম। ওই তো বাঘে বসে বসে মাথাল চিবোচ্ছে, ওই আতঙ্কটা আমার পুরো আমার জীবনে একদম গেঁথে গিয়েছিল যেন। এখন আর ভয় করি না, মানে উঠতে যেতেই ভাসতো সবসময়। ভাসতো, ওই জন্য আমি পুরো 10 মাস চেন্নাই কাটিয়ে আইছি, পুরো 10 মাস চেন্নাই। শুনে দেখো এখানে ওই কি সুন্দর এই হাতা গেড়ে সুপারির মতন চিবোচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছি বাঘ। এইরকম আমি আমার জীবনে আমি একটা জিনিসের ভয় করি, চেলায় কামড়ালি আমার ডাক্তার দেখে দেবে, বাঘে ধরলি আমার নিয়ে যাবি। আর আমি মানুষ, গরু, কুকুর, বন্দুক টন্দুক কারোর ভয় করিনি, এটাও শুনে রাখুন। ওই তো অন্য নৌকায় চেলায় কামড়িল, আমার ডাক্তার দেখাতে এলো অন্য নৌকায়। চেলাটা কি জিনিস বল? বিছে, কেন আমাদের চেলা দেখো না এই গ্রামে ঘরে ক্যাশ করে কামড়ায়, বিছে বলে। হ্যাঁ হ্যাঁ, ওই বিছে, ওতে কামড়ালি আমার ডাক্তার দেখাতে, ও কোনো ইয়েতে আমার ভালো করতে পারবে না। অন্য নৌকায় আমার কামড়িল একবার। কেন এমনি বলে না, অনেকে তো বলে যে চুন টুন লাগে। ও আমার কিচ্ছু হবে না, মানে আপনার জন্য? হ্যাঁ আমার জন্য, না আমি আদার্স কারোর ভয় করি। আমার ওই
আচ্ছা একটা কথা জানি, এই যে যে আপনার যে ঘটনাটা শুনলাম এটা কত বছর আগে প্রায় হবে মনে হয়? তা কিরম হবে? 25-26 বছর আগে। হ্যাঁ। আপনারা শুনলেন সেই ঘটনা, যেটা ইনি মানে এনার জীবনে বহুবার বহু মানুষকে ছাড়িয়ে এনেছেন, বলছেন যে প্রায় 9 জন মানুষকে ছাড়িয়ে নিয়েছেন। তো আমরা তো পুরোটা তো মানে ভিডিও যদি আমরা দিই অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমরা কিছুটা পাট করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজ এই পর্যন্ত এটাই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন এনাকেই নিয়ে আরেকবার আপনাদের সামনে। ততক্ষণে টাটা।